এক ছিল পরিরাজ্য, সেখানে অনেক পরী একসাথে বসবাস করত। বেশ আনন্দেই থাকতো সবাই, কিন্তু হঠাৎ রাজ্যে প্রচুর গরম পড়তে শুরু করে, আর এতে করে সবাই অস্বস্তিতে পড়ে যায়। তখনই অনিতা পরী বলতে লাগে, ইস, এমন গরম তো আমি জীবনও দেখিনি। এই গরমে তো জীবনটা আমার বেরিয়ে যাবে। যাই তো দেখি বাকি পরীদের এই গরমে কি অবস্থা। এই বলে অনিতা পরী বাকি পরীদের কাছে যায় আর দেখে সবারই একই অবস্থা, গরমে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছে। তখন মল্লিকা পরী বলে, ইস, এমন অবস্থাতে আমরা রাজ্যে কি করে টিকে থাকবো। বাপরে বাপ, কি গরম। সবাই যে অসুস্থ হয়ে পড়ছে, এতে তো রাজ্যের অনেক ক্ষতি হয়ে যাবে। গরমে সব গাছপালা শুকিয়ে যাচ্ছে, আর পশু পাখিরাও আমাদের মতো অসুস্থ হয়ে পড়ছে। কত দিন থেকে যে বৃষ্টি হচ্ছে না, কে জানে। হ্যাঁ রে অনিতা, যদি গরমটা একটু কম পড়তো তাহলে একটু ভালোই হতো। আর দেখ না রে, বৃষ্টিও হচ্ছে না। যদি একটু বৃষ্টি হতো তাহলে হয়তো গরমটা একটু কমে যেত। উফ, কি যে খারাপ লাগছে, এই গরমে থাকবো কি করে। এভাবেই পরিরাজ্যের সকলে গরমের অশান্তিতে ভুগছিল। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন অনিতা পরী ভাবে, আচ্ছা, আমাদের পরিরাজ্যে এত গরম, তাহলে পৃথিবীর অবস্থা কি হচ্ছে একবার গিয়ে পৃথিবীর পশুদের দেখে আসা দরকার। আমি এক কাজ করি, আমি আমার রূপ পরিবর্তন করে পৃথিবীতে গিয়ে দেখে আসি। এরপর অনিতা পরী তার রূপ পরিবর্তন করে পৃথিবীতে চলে আসে। তাকে দেখে বোঝার কোনো উপায় নেই সে একজন পরী, কারণ সে তার ডানা একদমই অদৃশ্য করে রেখেছিল। সে পৃথিবীতে এসে দেখলো পৃথিবীতেও অনেক গরম, তবে পৃথিবীর সবাই কিছুটা স্বস্তিতে আছে। আচ্ছা, এখানেও তো প্রচন্ড গরম, তবুও সবাই স্বস্তিতে আছে কিভাবে? না, ভালো করে খোঁজ নিতে হবে। আরে আরে, সবাই ওসব কি সব খাচ্ছে, যাই তো কাছে গিয়ে একবার দেখি তো। এরপর অনিতা পরী কাছে গিয়ে দেখে বাচ্চা থেকে শুরু করে বুড়োরাও কি যেন কিনে কিনে খাচ্ছে। তা দেখে অনিতা পরীরও খুব ইচ্ছে হয় সেই জিনিসটি কিনবার। এরপর অনিতা পরী সে দোকান থেকে একটা আইসক্রিম কিনে খায়, কিন্তু অনিতা পরী কিছুতেই জানতো না যে পৃথিবীতে এটাকে আইসক্রিম বলে। আরে আরে, এটা কি? এটা খেয়ে তো আমার পুরো শরীর একদম ঠান্ডা হয়ে গেল। এই গরমে তো স্বস্তি পেলাম আমি। দেখি তো আরো কয়েকটা কিনে খাই, আমার তো খুবই ভালো লাগছে। তাই তো বলি, পৃথিবীর পশু পাখিরা এত ভালোভাবে কি করে আছে। পৃথিবীর পশুদের কাছে যে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আইসক্রিম আছে। এসব কথা বলে অনিতা আরো কয়েকটি আইসক্রিম কিনে খায়। ওর এত আইসক্রিম কিনে খাওয়া দেখে একটা বাচ্চা ওর কাছে আসে আর বলে, আরে আরে, তুমি এত আইসক্রিম কেন খাচ্ছ? পরে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। দেখছো না, বাঘ মামা সবার কাছে একটা দুটো করে আইসক্রিম বিক্রি করছে, তাহলে তুমি আবার এত আইসক্রিম কেন খাচ্ছ বলো তো। আমি এগুলো খাচ্ছি কারণ আমার এগুলো খুব ভালো লাগছে। আচ্ছা, এগুলোর নাম কি? তুমি আমাকে কি যেন একটা নাম বললে। এগুলো খাওয়ার পর তো আমার আর গরমই লাগছে না, পুরো শরীর যেন একদম ঠান্ডা হয়ে গেছে। ও মা, তুমি বুঝি এর আগে কখনো খাওনি? না, আমি এর আগে কখনোই খাইনি। আসলে আমি একটা গরিব শিয়ালিনী, তো তাই আমি খাওয়ার টাকা পাইনি গো। আজ আমার কাছে কিছু টাকা ছিল, তাই তো আমি সেটা দিয়ে বাঘ মামার কাছ থেকে আইসক্রিম কিনলাম। তা বলছি, তুমি বলো না এবার এই জিনিসটার নাম কি? এটা হলো আইসক্রিম। আইসক্রিম খেলে পুরো শরীর ঠান্ডা হয়ে যায়, আর এটা আমাদের বনে অনেক প্রচলিত। বাঘ মামার আইসক্রিম খেতে আমরা সবাই অনেক পছন্দ করি। ও আচ্ছা, আইসক্রিম। আচ্ছা, এই আইসক্রিম গুলো কি করে বানায়? এরপর সে বাচ্চাটি সবকিছু অনিতা পরীকে খুলে বলে যে কিভাবে আইসক্রিম বানাতে হয়। তোমাকে অনেক ধন্যবাদ ছোট্ট বাচ্চা। এরপর অনিতা পরী বাচ্চাটাকে ধন্যবাদ জানিয়ে তার রাজ্যে ফিরে আসে আর বলে, তোমরা জানো, আমি আজকে পৃথিবীতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে দেখলাম সবাই আইসক্রিম নামে কিছু একটা খাচ্ছে। তা দেখে আমি ওই বাঘের কাছ থেকে আইসক্রিম কিনে খেলাম। খেয়ে বুঝতে পারলাম কেন সবাই ওই আইসক্রিম খাচ্ছে। তখন মল্লিকা পরী বলে, এসব আবার কি বলছো? আইসক্রিম? আইসক্রিম আবার কি? সেটা আবার কি করে? এরপর অনিতা পরী সবাইকে সবটা খুলে বলে। তা শুনে মল্লিকা বলে, আরে বাহ, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। এই আইসক্রিম যদি পরিরাজ্যে পাওয়া যেত তাহলে আমরাও ওই পৃথিবীর পশুদের মতো একটু স্বস্তিতে থাকতে পারতাম, তাই না বলো? তোরা চিন্তা করিস না, আইসক্রিম কিভাবে বানাতে হয় তা আমি পৃথিবী থেকে শিখে এসেছি। আমি আজই আইসক্রিম বানাবো, তোরা শুধু একটুখানি অপেক্ষা কর। এরপর অনিতা পরী সে আইসক্রিম বানায় আর সবাইকে আইসক্রিম খাওয়ায়। আইসক্রিম খেয়ে তো সবাই এই গরমে অনেকটা স্বস্তি পায়।
বাহ রে অনিতা পরি, বাহ! এই প্রচন্ড গরমে আইসক্রিম খেয়ে সত্যি প্রাণটা যেন আমার একদম জুড়িয়ে গেল রে। বলছি কি অনিতা, আইসক্রিম কি আরো আছে রে? না রে মল্লিকা, সব তো শেষ হয়ে গেছে। সবাইকেই তো খাওয়ালাম বল। অনিতাপুরী এরপর থেকে রাজ্যের সবাইকে আইসক্রিম বানিয়ে খাওয়ায়, কিন্তু এইভাবে সবার চাহিদা পূরণ হয় না। না, এভাবে তো হচ্ছে না। সবার চাহিদাই তো পূরণ করতে পারছি না আমি। আমি বরং এক কাজ করি, আমি আইসক্রিম চাষ করা শুরু করি। এতে আমাকে রোজ রোজ আইসক্রিম বানাতে হবে না, আমারও কষ্ট কম হবে। যেমন ভাবনা তেমনি কাজ। অনিতাপুরী আইসক্রিম চাষ করা শুরু করে দেয়। আইসক্রিম সে মাটিতে লাগিয়ে দেয়, আর সেই আইসক্রিম থেকে গাছ হয়, আর সেই গাছে অনেক রং বেরঙের আইসক্রিম ধরে। এরপর থেকে রোজ রোজ অনিতাপুরীকে আর আইসক্রিম বানাতে হয় না, আর পরিরাজ্যের সবাই তাদের চাহিদা মতো আইসক্রিম খেত। এভাবে বেশ ভালোই কাটছিল তাদের দিন। আইসক্রিমের কারণে পরিরাজ্যের সবাই স্বস্তিতে থাকতে লাগে। তুই অনেক ভালো কাজ করেছিস অনিতা। আজ তোর বুদ্ধির কারণে আমরা সবাই ভালোভাবে আইসক্রিম খেতে পারছি, আর এই গরমে অনেক ভালোভাবে থাকতে পারছি রে। সবাই অনিতাপুরীর কাজের কারণে অনেক খুশি ছিল। সেই পরিরাজ্যে থাকতো এক দুষ্টু ডাইনি। আচ্ছা, পরিরাজ্যের পরীরা এত আরামে থাকছে কি করে? এত গরমের মধ্যেও ওরা এমন স্বস্তিতে থাকছে কি করে? আমার তো মনে হচ্ছে এই গরমে আমি মরেই যাব। বাবারে বাবা, কি গরম! আমি বরং এক কাজ করি, আমি রূপ পরিবর্তন করে রাজ্যের ভিতরে গিয়ে দেখে আসি আসলে ব্যাপারটা কি। ওই পরীদের কষ্টে থাকতে না দেখলে আমার যে মনটা কেমন আনচান আনচান করে। এরপর ডাইনি তার রূপ পরিবর্তন করে রাজ্যের ভেতরে যায় আর খোঁজ নিতে থাকে। ও মা, তুমি বুঝি আমাদের আইসক্রিম চাষের কথা জানো না? ঠিক আছে, চলো আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, এই হলো আইসক্রিম। আইসক্রিম খেলে এই গরমে অনেক স্বস্তি পাওয়া যায়। নাও, তুমি একটা খেয়ে দেখো। এরপর মল্লিকা পরী ডাইনিকে আইসক্রিম খেতে দেয়। আইসক্রিম খেয়ে তো ডাইনি ভীষণ খুশি হয়ে যায় আর সেখান থেকে চলে আসে। আরে বাহ, আমি যেন একদম অমৃত খেলাম। কি যে ভালো লাগছে! আহা কি আনন্দ! আকাশে বাতাসে, আহা! এরকম আইসক্রিম তো বারে বারে খেতে ইচ্ছে করে। আমি বরং আজ রাতে গিয়ে সব আইসক্রিম খেয়ে আসবো, তাহলে এই গরম থেকে একদম স্বস্তি পাবো। ডাইনি রাত হতেই পরিরাজ্যের ভেতরে যায় আর সব আইসক্রিম খেয়ে নেয়। দুদিন যেতেই ডাইনি একদমই অসুস্থ হয়ে পড়ে, আর পুরো রাজ্যে ডাইনির আইসক্রিম চুরি করার খবর ছড়িয়ে পড়ে। বেশি আইসক্রিম খাওয়ার ফলে আজ ডাইনির এই অবস্থা। এরপর পরীরা সবাই মিলে ডাইনিকে সুস্থ করে তোলে, তার সেবা যত্ন করে। এতে করে ডাইনিও নিজের ভুল বুঝতে পারে। আমি তোদেরকে একদমই পছন্দ করতাম না রে পরি, তোরা সবাই আমাকে ক্ষমা করে দে। আমি আর কোনোদিনও আইসক্রিম চুরি করব না। আমি আজ থেকে ভালো ডাইনি হয়ে গেলাম রে। তবে হ্যাঁ, তোরা আমাকে দয়া করে তোদের ওই চাষ করা আইসক্রিম একটু খেতে দিস। হ্যাঁ হ্যাঁ ডাইনি, তুমি নিশ্চয়ই আমাদের চাষ করা আইসক্রিম খাবে। আমরা চাই এই গরমে আমাদের পরিরাজ্যের সবাই সুস্থ থাক। আর তুমি আমাদের পরিরাজ্যের বাহিরে হলেও আমাদের ওপর কিন্তু কর্তব্য রয়েছে সবার উপকার করা। কারণ সৃষ্টিকর্তা যে আমাদেরকে সবার উপকার করার জন্যই পাঠিয়েছেন। তবে তুমি চিন্তা করো না, আজ থেকে তুমি আমাদের রাজ্যেই থাকবে, কেমন? এসব কথা শুনে ডাইনি অনেক খুশি হয়ে যায় আর পরীদের সঙ্গে পরিরাজ্যে থাকতে শুরু করে। এদিকে অনিতা পরী সাধারণ শিয়ালের রূপ ধারণ করে পৃথিবীতে আসে, আর এই গরমের মধ্যে অনেক অনেক আইসক্রিম বিনা পয়সায় বাচ্চা বুড়ো সবাইকে দিয়ে যায়, আর সবাই সেই আইসক্রিম পেয়ে বেশ খুশি ছিল। কোনো এক প্রান্তে সুন্দর একটি বন ছিল। বনের মাঝে ছোট্ট একটা সুন্দর পুকুর ছিল। সেই পুকুরে প্রচুর মাছ দেখা যেত, কিন্তু বনের অন্য প্রাণীরা সেই পুকুরে নামতে না পারায় মাছগুলো আর খেতে পারতো না। কিন্তু ওই পুকুরে একটা বক এসে মাছ ধরে ধরে খেত। এটা দেখে অন্য সব প্রাণীরা খুব আফসোস করত। সেই বনে একটা চালাক শিয়াল থাকতো। বেইমানি করে হোক, প্রতারণা করে হোক, আর চুরি করেই বা হোক, শিয়ালটি এইভাবেই খাবার জোগাড় করত। একদিন শিয়াল খাবারের খোঁজে গুটি গুটি পায়ে হাঁটছিল। ও বাবা, কদিন থেকে তো চুরি চামারি করে বেশ ভালোই খেলাম। আজকে যদি আমি না খাই তবে তো আজকে আমি আর প্রাণেই বাঁচতে পারবো না। আমার মরণ যে নিশ্চিত। ও বাবা, জীবনটাই বেদনার। এভাবে শিয়াল হাঁটতে হাঁটতে সেই পুকুরের পাশে গিয়ে দাঁড়ায়।
ওরে, এ তো দেখছি কত সুন্দর সুন্দর মাছ রে। আজকে মনে হচ্ছে আর না খেয়ে থাকতে হবে না, আমি ধরবো আর কপাকপ গিলবো। এরপর শিয়াল সে মাছগুলোকে ধরার অনেক চেষ্টা করলো, কিন্তু সে কিছুতেই হাতে নাগালেই পেল না। সে যখন হতাশ হয়ে পুকুরের পাড়ে বসেছিল, তখন সে দেখলো একটা বক পুকুরে নেমে মাছ খাচ্ছে। আর চোখের হ্যাঁ হ্যাঁ, বলো তোমার কি হয়েছে। আর শোনো, আমাকে বগা বলবে না, বুঝেছো তো? আমাকে তুমি বগরাজ বলবে। এবার বলো কি হয়েছে। আচ্ছা আচ্ছা, এইদিকে একটু শোনো তো। হ্যাঁ হ্যাঁ, আমার খেয়ে কাজ নেই তো, আমি তোমার কাছে যাব আর তুমি আমাকে ধরে খেয়ে নেবে। তোমাকে যে আমি হাড়ে হাড়ে চিনি। আরে আরে না ভাই না, তুমি যে ভুল ভাবছো। তো তো আবার কি হয়েছে শুনি। তুমি কি জানো 3 দিন থেকে আমি কিচ্ছুটি খাইনি। তো তো কি হয়েছে, এখন আমি কি করব শুনি। ওই মাছটাকে তুমি আমাকে একটু দিবে। ও আচ্ছা আচ্ছা, এই কথা। এই নাও মাছ। বকটি মাছ ধরে ধরে শিয়ালের দিকে ছুঁড়ে মারলো। এভাবে শিয়ালটি বেশ কিছু মাছ খেলো। আহ, মাছগুলো খেতে তো দেখছি দারুণ মজা। বেশ দারুণ। আচ্ছা বক ভাই, আমি তোমাকে একটা কথা বলি। এক্ষুনি বলো। তাহলে শোনো, তুমি তো সবার অনেক উপকার করো তাই না? এই যেমন আজকে আমার একটা উপকার করলে, তবে তুমি যদি আমার আরেকটা উপকার। না না, থাক। আরে আরে ভাই, তুমি আমাকে বলো তো, আমি না তোমার প্রতিবেশী? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আমি পাশের এক জঙ্গলে বাঁশঝোপের গুহার ভেতরে থাকতাম। ওইখানে একটা বাঘ ছিল, বুঝেছো তো? সে পাজি বাঘটা সবসময় আমার উপর হুকুম চালাতো। হুকুম করলে আবার হলো নাকি? তুমি তো ভাই দেখছি চালাক হলেও খুবই বোকা। তোমাকে হুকুম করতো আর তুমি কিনা বোকারামের মতো তা শুনতে। তুমি এর প্রতিবাদ করনি? তাকে আর বলতে। তাছাড়া ওই বাঘকে সবাই আমাদের বনের সর্দার বলে মানতো, আর আমি যদি তাকে সর্দার বলে না মানি, তবে তো সে আমাকে মেরে ফেলতো, বলো। হ্যাঁ, বজ্জাত বাঘ কোথাকার, ওর গায়ে অত শক্তি আছে বলেই তো আমাদের ওপর হুকুম চালায়। তুমি না এলে হয়তো বা আমি এতক্ষণে মরেই যেতাম। বক তখনই তাকে থামিয়ে দিয়ে বলল, থাক থাক, ও কথা তুমি ভুলেও মুখে এনো না ভাই। তোমার এই বক ভয় থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। ওই জন্যই তো তুমি আমার ভাই। তুমি আছো বলেই তো আমি বেঁচে আছি। বাবা, তুমি একটু বেশি পকড় পকড় করো, থামো তো। আর হ্যাঁ, এসো এসো আমার সাথে। এই বলে বকটি উড়ে গেল, আর শিয়ালও তার পিছন পিছন গেল। তারা একটা জঙ্গলের গর্তের সামনে এসে থামলো। এই যে দেখো, এই গুহাটি সুন্দর না? এই গুহাতে একদল শিয়াল থাকতো, তবে তারা এখন আর থাকে না। আসলে অনেকদিন থেকে তাদের কোনো খোঁজ খবর না থাকায় এই গর্তটা এভাবেই পড়ে আছে। থেকে বরং তুমি এখানেই থেকো, আর তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে ডেকো, আমি ছুটতে চলে আসবো। এই বকটা তো দেখছি ভারী বোকা। দাঁড়াও বেটা দাঁড়াও, আর একটুখানি সবুর করো। এভাবে দিন কাটছিল। বক প্রতিদিন এক এক জায়গা থেকে এক এক ধরনের মাছ এনে শিয়ালকে দিত, আর এতে শিয়াল পণ্ডিত বেশ মজা করে সে মাছগুলো খেত। শিয়ালটি দিন দিন বেশ অলস হয়ে যেতে থাকলো। সে এখন আর খাবারের সন্ধানে যেত না। সে রোজ রোজ একরকমের খাবার খেতে খেতে ভীষণ বিরক্ত হয়ে পড়লো। উফ বাবা, এভাবে তো আমি আর পারছি না। এভাবে এক খাবার রোজ রোজ আমি কি করে খাই? এটা কি কোনো জীবন? উফ, আমি যে আর পারছি না। ইস, যদি একটা বড় সড়ো কোনো পাখির মাংস খেতে পারতাম তাহলে কতই না মজা হতো। আমি শুনেছি বকের মাংস নাকি অনেক টেস্টি হয়, তবে ওই বেটা বককে আমার যে আর কোনো দরকার নেই। আমার খুব ক্ষুধা পেয়েছে তাই না? তুমি এখানেই দাঁড়াও, আমি তোমার জন্য মাছ নিয়ে আসছি। আরে বক ভাই, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? একটু দাঁড়িয়ে যাও, তোমাকে আর কোনো কিছু আনতে হবে না। কেন কেন, আবার কি হলো? আসলে এতদিনে তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আর ঋণের বোঝা বাড়াতে চাই না। আসলে আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। আরে আরে, এসব তুমি কি বলছো বলো তো? ও কিছু নয়। আমি যদি তোমার কিছু উপকার করে দিতে পারতাম তাহলে বেশ ধন্য হতাম। আমার জন্য তোমাকে আর কোনো কিছু করতে হবে না, তুমি বরং নিজের চিন্তা করো। তাহলে ভাই শিয়াল, তুমি থাকো, এই আমি গেলাম। আরে আরে, তুমি যাবে মানে? তুমি আমার জন্য এত কিছু করলে, আমার কত উপকার করলে, আর আমি কিনা তোমার সাথে সামান্য কোলাকুলিটুকুও করবো না? তা কি কখনো হয়? তোমার সঙ্গে কিনা আমি কোলাকুলি করব? হ্যাঁ হ্যাঁ, তা নয় তো আবার কি?
আমি তোমার কাছে গেলে তুমি আবার আমাকে খেয়ে নেবে না তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে থাক। তুমি যখন আমাকে বন্ধুই মনে করো না, তখন আর তোমাকে আমার সঙ্গে কোলাকুলি করতে হবে না। তুমি বরং যাও যাও, চলে যাও। না না শিয়াল ভাই, তুমি দয়া করে আমাকে ভুল বুঝো না। আমি তোমার সঙ্গে কোলাকুলি করব। সে কি, তুমি সত্যি বলছো? তাহলে এক্ষুনি এসো, আমি তোমাকে কিচ্ছুটি করব না। বকটি বিশ্বাস করে শিয়ালের কাছে গেল। শিয়াল ধরে বককে দিল এক কামড়। শিয়াল ভাই, আমার যে বড্ড লাগছে, তুমি আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, আমাকে তুমি দয়া করে ছেড়ে দাও। উপকার যখন করেছিলে, তাহলে এত আতিক্ষেত দেখিয়ে আমার সঙ্গে কোলাকুলি করার কি দরকার ছিল তোর? হ্যাঁ, এবার বোঝ, বোঝ কত ধানে কত চাল। শিয়াল বককে খেয়ে খুশি মনে হাঁটতে হাঁটতে চলে যেতে লাগলো। আজকে যা খাবার খেলাম না, তার উপর আবার বকের মাংস। তারপর সে আবারও বনের মধ্যে হাঁটতে হাঁটতে, তারপর সে হঠাৎ চলতে চলতে বাঘের আওয়াজ শুনতে পেল। রে, এটা তো মনে হচ্ছে বাঘের ডাক। এবার তবে আমার কি হবে? বেটা শিয়াল, দেখে তো মনে হচ্ছে তুই বেশ আনন্দে আছিস। এত তাড়াতাড়ি তোর ওস্তাদকে ভুলে গেলি? আমাকে তো বোকা বানিয়ে খুব সাধু সেজেছিলি। এবার তুই কোথায় যাবি? মানে মামা, আসলে আমার তো ভুল হয়ে গেছে। আমাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। ভুল তো আমি করেছি, তোকে ছেড়ে দিয়ে। তোর মতো আরো কটা বদমাশ শিয়াল থাকতো ওই তো ওই দিকের গর্তে। আমার খাবারও যে তারা চুরি করে খেত। তবে আমি এখন আর তোকে কোনো দয়া করব না। এসব কথা বলে বাঘটি শিয়ালের দিকে এগোতে লাগলো। বাবারে, কি যে করি, কি যে করি! পালানো ছাড়া তো মনে হচ্ছে আর কোনো উপায় নেই। ওরে বাবারে, চাচা, আপন প্রাণ বাঁচা! শিয়ালটি বাঘের সাথে দৌড়ে আর পারল না। শেষমেশে বাঘটি শিয়ালটিকে ধরেই ফেললো। তারপর বাঘটি ধূর্ত শিয়ালটিকে খেয়েই ফেললো। ধূর্ত শিয়াল, আমার সঙ্গে অনেক চালাকি করেছিলি, তবে আর না। এই বলে বাঘটি বনের পথে রওনা হলো। এক জঙ্গলে বাস করত এক হাঁস দম্পতি, আর ওই জঙ্গলে বাস করত বল্টু নামের এক দুষ্ট শেয়াল। বল্টু শেয়াল প্রতিদিন ওই হাঁস দম্পতিকে ধরার জন্য চেষ্টা করত, কিন্তু হাঁস দম্পতিও ভীষণ চালাক ছিল, তাই বল্টু শেয়াল ওদেরকে ধরতেই পারে না। একদিন হাঁস দম্পতি নদীতে নেমে শিকার ধরছিল। তখন হাঁসা হাসিকে বলল, গিন্নি, ও গিন্নি, এভাবে আর কতদিন বলো? কেন, কি হলো গো? কি হয়েছে সেটা তুমি জানো না বুঝি? আমাদের যে সন্তান নেই, সন্তান ছাড়া ভবিষ্যৎ কেমন হবে বলো? কে তোমাকে মা আর আমাকে বাবা বলে ডাকবে বলো? সে খেয়াল কি আছে তোমার? আমি তো অনেক দিন থেকেই চেষ্টা করছি, কিন্তু ডিম না দিলে বাচ্চা হবে কি করে বলো? আমি কি চেষ্টা কম করছি? হয়েছে হয়েছে, তুমি কত চেষ্টা করো সে আমার জানা আছে। চলো চলো, এখন বাসায় ফিরে যাই। ওই দুষ্ট পাজি শিয়ালটা আবার আশেপাশে কোথাও লুকিয়ে আছে নাকি কে জানে। সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে। এই বলে হাসা আর হাসি সেদিনের মতো বাসায় চলে গেল। এদিকে পাজি শিয়ালটা হাসাহাসির খোঁজে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। উফ, কয়দিন থেকে আমি ওই পাজি হাসার হাসিকে খুঁজে বেড়াচ্ছি, পুরো জঙ্গল খুঁজেও পাচ্ছি না। কোথায় যে ওরা লুকিয়ে পড়েছে কে জানে। আগে তাও একটু একটু দেখা যেত, কিন্তু এখন তো দেখাই যাচ্ছে না। অনেকবার ওদের আক্রমণ করেও ধরতে পারিনি। কি যে করি, তবে যে করেই হোক ওদেরকে আমার খুঁজে বের করতেই হবে। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকাল হতেই হাসি একটি ডিম দিল। ওগো, শুনেছো? খোদা মনে হয় এতদিনে আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছেন। দেখেছো আমি কত সুন্দর একটা ডিম দিয়েছি? হ্যাঁ হাসি, সেটাই তো দেখতে পাচ্ছি। যাই হোক, এতদিন পর একটা খুশির সংবাদ নিয়ে আসলে। শোনো, আজকে থেকে তোমাকে আর শিকার ধরতে যেতে হবে না, তুমি বাসাতেই থাকবে আর ডিমটা পাহারা দিবে। আমি একাই গিয়ে শিকার ধরে নিয়ে আসবো। যদি ওই পাজি শিয়াল এই ডিমটা দেখে ফেলে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও,
তুমি আবার ওই শিয়ালটাকে ধরা দিও না। তা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না হাসি, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। তুমি তোমার খেয়াল রেখো আর ডিমটাকে দেখে রেখো, যে কোনো সময় ওই পাজি শিয়ালটা আবার চলে আসতে পারে। এদিকে গাছের আড়ালে লুকিয়ে দুষ্টু পাজি শিয়াল হাসাহাসির সমস্ত কথা শুনে ফেললো। ও, তাহলে তোরা এখানে, আর আমি পুরো জঙ্গল তোদের খুঁজে বেড়াচ্ছি। বাহ, হাসিটা তো দেখছি ডিমও দেওয়া শুরু করেছে। বাহ, তাহলে তোদের আর আমি বিরক্ত করব না। এখন তোদের যখন ছানা হবে, ওই ছানা সমেত তোদেরকে আমি কচকচ করে গিলে ফেলবো। কচি ছানার মাংস বলে কথা। এই বলে দুষ্টু শিয়াল সেখান থেকে চলে গেল। উফ, সেই কখন থেকে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত একটা মাছও ধরতে পারলাম না। মাছ ধরতে না পারলে আমি বা কি খাবো, আর হাসির জন্য বা কি নিয়ে যাব। দেখি আরেকটু চেষ্টা করে কোনো মাছ টাছ পাই কিনা। ওগো, তোমার এখন আসার সময় হলো। আমি তোমার জন্য কত চিন্তা করছি। ওই পাজি শিয়ালটা তোমার কোনো ক্ষতি করেনি তো? না না হাসি, আমি একদম ঠিক আছি। ওই পাজি শিয়াল আমাকে দেখেইনি। কিন্তু হাসি, তোমার সবকিছু ঠিক আছে তো? ওই পাজি শিয়াল কি এখানে এসেছিল? না গো, কেউ আসেনি। সারাদিন থেকে আমি ডিমটাই পাহারা দিয়েছি। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। হাসি আরো বেশ কয়েকটা ডিম দিল। একদিন হাসি তার ডিমগুলো নিয়ে তা দিতে বসলো। হাসি, ডিমগুলো ভালো করে তা দিও, আমি নদীতে যাচ্ছি শিকার ধরতে। তুমি নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও, আর সন্ধ্যার আগেই বাসায় ফিরে এসো। আজও দুষ্টু পাজি শিয়াল ঝোপের আড়াল থেকে হাসাহাসির সমস্ত কথা শুনে ফেললো। আরে বাহ, হাসি তো দেখছি ডিমে তা দিতে বসেছে। আর কিছুদিনের মধ্যে ওই ডিমগুলো থেকে বাচ্চা হবে, আর আমি তখন বাচ্চা সমেত ওই হাসাহাসিকে মজা করে খাবো। কচি ছানা বলে কথা, কতদিন থেকে যে খাই না। এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল। একদিন হাঁসের ডিম ফুটে 5টি ছানা বের হলো। ওগো, দেখছো আমাদের ছানাগুলো কত সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হাসি, সত্যি আমাদের ছানাগুলো কত সুন্দর হয়েছে। কি যে আনন্দ হচ্ছে, এতদিন পর আমি বাবা হতে পারলাম। চলো চলো, এক কাজ করি, তাড়াতাড়ি ছানাগুলোকে নিয়ে আমরা নদীতে চলে যাই, নদী থেকে ওদেরকে কিছু খাইয়ে আনি। হ্যাঁ হ্যাঁ, চলো তাই করি। এদিকে দুষ্টু পাজি শিয়ালটা জঙ্গলের ভেতরে খাবারের খোঁজ করছিল। উফ, সকাল থেকে এতক্ষণ ধরে বসে আছি, কিন্তু একটা শিকারও পেলাম না। ক্ষুধার জ্বালায় এদিকে আবার পেটটা চোচো করছে। কি যে করি, আর হাঁটতেই পারছি না। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে শিয়ালের মনে পড়ে গেল হাসা আর হাসির কথা। আরে আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম ওই হাসা আর হাসির কথা। অনেকদিন আগে তো ডিমে তা দিতে বসেছিল। মনে হচ্ছে এতদিনে হাসা হাসির ছানা ডিম থেকে বেরিয়েছে। যাই যাই, ওই কচি ছানাগুলো খেয়ে আসি। এরপর শিয়াল চলে গেল হাসা ও হাসির বাসায়। সেখানে গিয়ে দেখলো হাসা আর হাসি নেই, এবং তাদের ছানাও নেই। আরে আরে, এটা কি হলো? আমি তো অনেক দেরি করে ফেলেছি। হাসা হাসি তো ওদের ছানা ফুটিয়ে এখান থেকে চলে গেছে। এটা কোনো কথা হলো? তবে আমি এত সহজে হাল ছাড়ছি না। ওরা এই জঙ্গল ছেড়ে কোথায় যাবে? নিশ্চয় এই জঙ্গলে কোথাও না কোথাও ওরা লুকিয়ে আছে। ওদেরকে আমায় খুঁজে বের করতেই হবে। এরপর দুষ্টু পাজি শিয়াল হাসাহাসি ও তাদের ছানাদের খুঁজতে লাগলো। আরে,
ওই তো হাসাহাসি ওদের ছানাকে নিয়ে নদীর পানিতে সাঁতার কাটছে। না, এখন ওদেরকে দেখা দেওয়া যাবে না। যেই না সাঁতার কেটে উপরে উঠে আসবে তখন হঠাৎ করে ওদের আক্রমণ করে ওদেরকে ধরে মেরে ফেলতে হবে, তারপরেই কচকচ করে চিবিয়ে খাবো। হে হে হে। এখন একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি। এই বলে শেয়াল ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, শিয়াল কি পারবে হাসাহাসি ও তাদের ছানাদের খুঁজে বের করতে? তা যদি তোমরা জানতে চাও তাহলে বোকা শিয়াল ও চালাক হাঁসের দ্বিতীয় পর্বটা দেখতে ভুলো না।